So that help in cell-to-cell interaction and provide barrier to undesirable macromolecule. এই যে প্লাজমোডেসমাটা ওখানে আমি লিখেছিলাম মাইনিউট মাইক্রোস্কোপিক চ্যানেল, তাহলে মাইনিউট যদি হয় সাইজে, তাহলে ওখান দিয়ে কোনো লার্জার মলিকিউলকে ও অ্যালাউ করবে না, রাইট? অ্যান্ড এই ক্ষেত্রে দেখ তারপরে লাইনটা, অ্যালগি হ্যাভ সেল ওয়াল মেড আপ অফ সেলুলোজ, গ্যালাক্টান, ম্যানান and minerals like calcium carbonate, while in other plant it consists of cellulose, hemicellulose, pectin, protein. The cell wall of the young plant cell, the primary wall, is capable of growth which gradually diminishes as the cell mature. As a primary cell wall যেটা ছিল সেটা নষ্ট হয়ে যাবে এবং প্রাইমারি সেল ওয়ালের ভেতরের দিকেই ওই সেকেন্ডারি ওয়ালের ফরমেশনটা যেটা আমরা দেখেছিলাম। So the secondary wall is formed on the inner side of the cell. তাই তো? The middle lamella is a layer mainly of calcium pectate, but এটা বাদ দিয়েও আমি তোদেরকে বলেছি magnesium pectate is also there, which holds or glues. Glue means adhesive in nature. Glues the different neighboring cell together. তাই না? এই যে এখানে সেল 1 আর সেল 2 কে ও অ্যাটাচ করতে হেল্প করেছে। So the cell wall and the middle lamella may be traversed by plasmodesmata that connect the cytoplasm of the neighboring cell. Right? This is your NCERT part. But তোরাই আমাকে বল, আমরা ক্লাসে যখন পড়লাম NCERT এর বাইরেও আমরা আরো কিছু ইনফরমেশন কিন্তু গ্যাদার করেছি, and আমাদের এই ইনফরমেশন গুলো কিন্তু মনে রাখতে হবে। আমি কিন্তু শুধুমাত্র প্লান্টের সেল ওয়ালের কথা বলিনি, আমি কিন্তু সেখানে আলাদা আলাদা অর্গানিজমস এর রেসপেক্টে তাদের কম্পোজিশন দেখেছি, আর তার সাথে সেল ওয়ালকে আবার জাস্ট একবার ব্রিফ করে দিলাম যে স্ট্রাকচার হিসাবে তিনটে পার্টে তৈরি হয়েছে, ম্যাট্রিক্স, ফাইব্রিল, ডিপোজিশন, এন্ড লেয়ারের রেসপেক্টে তাকে আমরা ডিভাইড করেছিলাম প্রাইমারি সেল ওয়াল, সেকেন্ডারি সেল ওয়াল, মিডল ল্যামেলা, and in some condition tertiary cell wall, right? এবং এই ক্ষেত্রে ওই যে ফাইব্রিলের পার্টে যে আমি ফরমেশনটা বলেছিলাম, সেলুলোজিক চেন, এলিমেন্টারি ফাইব্রিল, মাইক্রোফাইব্রিল, ম্যাক্রোফাইব্রিল, এই যে ফরমেশনটা এটা কিন্তু মনে রাখি, সেটা কিন্তু আমাদের কোয়েশ্চেনে থাকে। and তার সাথে প্রাইমারি আর সেকেন্ডারি ওয়ালের যে ডিফারেন্স গুলো আমি তোদেরকে বলেছি সেগুলো কিন্তু খুব ভালো করে মনে রাখিস, তার কারণ তোদের নিটের স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেনের ক্ষেত্রে ওখান থেকে স্টেটমেন্ট পাবি তোরা, রাইট? সো তাহলে এবার দেখ আমরা এই যে প্লাজমোডেসমাটাতে ছিলাম, মনে রাখবি প্লাজমোডেসমাটা বেসিক্যালি considered as the portion of endoplasmic reticulum. এটা কিন্তু খুব ভিভিআই কোয়েশ্চেন। তোদের কাছে জানতে চায় যে প্লাজমোডেসমাটা কোন স্ট্রাকচারের রেসপেক্টে তৈরি হয়েছে। So it is the portion of endoplasmic reticulum. So please write down this statement. Plasmodesmata, the primary plasmodesmata are formed when the portion of endoplasmic reticulum, the portion of endoplasmic reticulum are trapped, TRAPPED, trapped across the middle lamella, right? So তাহলে এই যে সেল ওয়াল, তাহলে এর কাজ কি হলো? নাম্বার 1, সেলের এই শেপ ফরমেশন করা। সেকেন্ড ফাংশন, সেলকে প্রোটেক্ট করা। থার্ড ফাংশন যেটা আমরা দেখেছি প্লাজমোডেসমাটার মাধ্যমে একটা সেলের সাথে আর একটা সেলের কানেকশন মেনটেন হচ্ছে, তাই তো? সো দিস থ্রি আর কনসিডার্ড অ্যাজ দ্য ফাংশন অফ প্লাজমোডেসমা সেল ওয়াল। তো এরপর আমরা চলে যাব সেল মেমব্রেন।
তো সেল মেমব্রেন আমরা জানি যে প্লান্ট বা অ্যানিমাল বডি যে কোনোই সেল আমরা বলি না কেন তার বেসিক স্ট্রাকচার, because this cell membrane covers the protoplasm of the cell and generally আমরা এই সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেনের যে স্ট্রাকচার সেটা ফার্স্ট কোন সায়েন্টিস্ট ডিসকভার করেছিলেন বল? ফার্স্ট এই সেল মেমব্রেনের স্ট্রাকচার কে ডিসকভার করেছিলেন? ড্যানিয়েলি অ্যান্ড ড্যাপসন, সায়েন্টিস্ট ড্যানিয়েলি অ্যান্ড ড্যাপসন। বাট ড্যানিয়েলি ড্যাপসনের কনসেপ্ট অনুযায়ী যে মডেলটা আমরা পেয়েছিলাম সেটা পরবর্তীকালে আফটার 1932 ইলেকট্রন মাইক্রোস্কোপ ডিসকভার হবার পর অনেক ইলাবোরেটেড ফরমেশন আমরা পাই ইন দ্য ফর্ম অফ ফ্লুইড মোজাইক মডেল। তো আমরা সেল মেমব্রেন যখন করব আমাদের বিভিন্ন মডেলগুলো দেখতে লাগে, বাট বিফোর স্টার্টিং দ্য মডেল ইউ শুড নো দ্য composition of the cell membrane. So first আমরা যাচ্ছি এই যে সেল মেমব্রেন তার কেমিক্যাল কম্পোজিশনে। একটা সেল মেমব্রেনকে যখন আমরা কেমিক্যাল অ্যানালাইসিস করছি সেখানে আমরা দেখতে পাই there are three material. Number 1 is lipid, number 2 is protein, and the third one is carbohydrate. Lipid, protein and carbohydrate. খাতায় না তোরা এরকম ভাবে তিনটে কলাম তৈরি করে নে, লিপিড, প্রোটিন, কার্বোহাইড্রেট। সো লিপিডের ঘরে লেখ 20 to 79%, লিপিডের ঘরে 20 to 79%, প্রোটিনের ঘরে 20 to 70%, কার্বোহাইড্রেটের ঘরে 1 to 5%, right? 1 to 5%. তো এবার লিপিডের ঘরে লেখ it consists of, লিপিডের ঘরে it consists of three classes of amphipathic lipid, AMPHIPATHIC, amphipathic lipid. Amphipathic means what? যে লিপিড গুলো অ্যাম্ফি মানে বোথ, লিপিড জেনারেলি হাইড্রোফোবিক ইন নেচার, নিশ্চয়ই আমরা জানি। হাইড্রোফোবিক কাকে বলে? হাইড্রো মিন্স ওয়াটার, ফোবিয়া মিন্স ভয়। লিপিড কোনোদিনও জলের প্রতি, ওয়াটারের প্রতি অ্যাফিনিটি শো করে না। সো বাই নেচার আমরা লিপিড মানেই বলে থাকি হাইড্রোফোবিক। বাট অ্যাম্পিপ্যাথিক মানে কি না, যে লিপিড গুলো ডুয়াল নেচার শো করে। Some of them are hydrophobic. Majority of them are hydrophobic, but some are hydrophilic also. তার মানে কিছু লিপিড সেখানে রয়েছে যারা কিন্তু ওয়াটারের প্রতি একটা স্ট্রং অ্যাফিনিটি শো করবে। মাই পয়েন্ট ইজ ক্লিয়ার? তাহলে সেই লিপিড গুলোকে আমরা বলছি অ্যাম্পিপ্যাথিক। অ্যাম্পি মানে বোথ, আর both for what? Some are hydrophilic as well as hydrophobic. ঠিক আছে? সো এই যে অ্যাম্পিপ্যাথিক লিপিড এদেরকে আমরা তিনটে ক্লাসে ডিভাইড করেছি। লেখ অ্যাম্পিপ্যাথিক, অ্যারো দিয়ে লেখ ফসফোলিপিড, গ্লাইকোলিপিড and স্টেরল। তাহলে ফসফোলিপিড, গ্লাইকোলিপিড and স্টেরল, STEROL। এই স্টেরলের মধ্যেই পড়ছে কোলেস্টেরল। ঠিক আছে? তাহলে এই পয়েন্টটা সবাই বুঝতে পেরেছি তো? তাহলে লিপিডের পোরশন কত? 20 থেকে 79%. Lipids are amphipathic and they are of three types: glycolipid, phospholipid and sterol. The second point is protein. প্রোটিনের পরিমাণ দেখ 20 থেকে 70%, 20 to 70%. It forms enzyme, receptor. It forms enzyme,
receptor, comma, carriers and some hormone. Number 3, carbohydrate amount like 1 to 5%. 1 to 5%. Carbohydrate correlate it is branched or unbranched. It is branched or unbranched oligosaccharide, predominantly glycoprotein, but with some glycolipid. Oligosaccharide, predominantly glycoprotein, but with some glycolipid. এই লাইনটা নিশ্চয়ই বুঝতে পারছিস, কার্বোহাইড্রেটের মধ্যে যেগুলো প্রোটিনের সাথে রয়েছে তাদেরকে আমরা বললাম গ্লাইকোপ্রোটিন, আর কিছু কার্বোহাইড্রেট লিপিডের সাথে অ্যাটাচড হয়ে রয়েছে আর তখন তাদেরকেই আমরা বলেছি গ্লাইকোলিপিড। ইজ ইট ক্লিয়ার? তাহলে কেমিক্যাল কম্পোজিশনে আমরা তিনটে টাইপের মেটেরিয়ালই কিন্তু সেল মেমব্রেনে পেয়েছি, কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড। ডান। সো এবার দেখ আমরা এই জায়গা থেকে এই যে লিপিড আর প্রোটিন এর পার্সেন্টেজটা বিভিন্ন পার্ট অনুযায়ী ভ্যারিয়েবল হয়। এখান থেকে আমাদের কিন্তু প্রচুর কোয়েশ্চেন থাকে। তো এরপরে একটা ছোট্ট তিনটে ডেটা আমি বলবো। লেখ lipid and protein percentage, lipid and protein percentage in the plasma membrane. In the plasma membrane varies greatly in different cell type. In different cell type. এখানে সেল, এখানে লিপিড, এখানে প্রোটিন। আমি এখন কিছু রেসপেক্টিভ সেলের নাম বলবো যেখানে তোরা দেখতে পাবি সেই সেল অনুযায়ী প্রোটিন বা লিপিডের পরিমাণটা কিন্তু ভ্যারিয়েবল, এবং এই যে লিস্টটা এটাতে কিন্তু প্রচুর বার কোয়েশ্চেন থাকে। সো লেট নাম্বার 1, আরবিসি মেমব্রেন। আরবিসি মেমব্রেন সেলের ঘরে রেড ব্লাড সেল, তার যে মেমব্রেন সেখানে লিপিড থাকে 40%, প্রোটিন থাকছে 52%। ইজ ইট ক্লিয়ার? লিপিড 40, প্রোটিন 52। মাসেল সেল মেমব্রেন, মাসেল সেল মেমব্রেন 32-65, 32-65। Next one, medullated nerve cell membrane, medullated nerve cell membrane সেখানে 79-18, 79-18। ব্যাপারটা বোঝা গেছে? সো তাহলে এই জায়গা থেকে আমরা কিন্তু কম্পোজিশন অনুযায়ী আলাদা আলাদা ভ্যারাইটি পেয়ে গেলাম। সো এবার দেখ আমাদের এই যে আরবিসি মেমব্রেন, এখানে এটা বাদ দিয়েও আরো একটা না পার্টিকুলার সাবস্টেন্স থাকে, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যার জন্য মেমব্রেনটা নেগেটিভলি চার্জড হয়ে যায়। তোদের কাছে সেখানে জানতে চায় যে নেম দ্য সাবস্টেন্স দ্যাট contributes negatively charged RBC membrane. So ওখানে লেখ the sugar sialic acid, আলাদা লাইন করে লেখ the sugar sialic, SIALIC, sialic acid found on the cell surface of RBC and it is negatively charged structure. It is negatively charged structure. ঠিক আছে?
সো তাহলে এই জায়গা থেকে দেখ আমাদের এবার আমরা যাব সেল মেমব্রেনের যে মডেলগুলো সেই মডেলগুলোতে। তো সেল মেমব্রেনে আমি তখনই তোদেরকে বলছিলাম যে মডেলগুলো আমরা পাচ্ছি, সেই মডেলগুলো বিভিন্ন সময় বিভিন্ন সায়েন্টিস্টরা দিয়েছিলেন এবং তার রেসপেক্টেই কিন্তু আমরা একে স্টাডি করব। নাম্বার 1, ড্যানিয়েলি ড্যাপসন মডেল। সব থেকে প্রথমেই বলেছিলাম সায়েন্টিস্ট ড্যানিয়েলি ড্যাপসন, তারা এই মডেলটা দিয়েছিলেন। ড্যানিয়েলি ড্যাপসন মডেল, ফার্স্ট মডেল, রাইট? ড্যানিয়েলি ড্যাপসন যখন এই মডেলটা দিলেন তখন তিনি বলেছিলেন যে এই যে আমাদের সেল মেমব্রেনের মধ্যে যে লাইপোপ্রোটিন স্ট্রাকচার, লিপিড আর প্রোটিনের যে স্ট্রাকচারটা, সেটা একটা বাই লেয়ার ফরমেশন করে থাকে, রাইট? এবং তিনি বলেছিলেন যে এই যে বাই লেয়ারের মধ্যে লিপিডটা অ্যাকচুয়ালি থাকে বাই লেয়ার ফর্মে, আর লিপিডের বাইরের দিকে একটা প্রোটিন লেয়ার, লিপিডের ভেতরের দিকেও আরো একটা প্রোটিন লেয়ার। তার মানে স্ট্রাকচারটা যখন তৈরি হচ্ছে সেখানে প্রোটিন, লিপিড, প্রোটিন। See, this is the lipid layer. লিপিডটা দুটো লেয়ারে থাকবে, লিপিডটা বাই লেয়ার ফরমেশনে রয়েছে, প্রোটিনটাও বাই লেয়ার ফরমেশনে, কিন্তু তোরা দেখতে পাচ্ছিস যে লিপিডে একটা এক্সটার্নাল সাইডের দিকে প্রোটিন, আবার লিপিডের একটা ইন্টারনাল সাইডে প্রোটিন লেয়ার রয়েছে। তার মানে ইট ইজ সামওয়াট আ স্যান্ডউইচ লাইক স্ট্রাকচার, তাই না? দুটো ফরমেশনের মাঝখানে এইরকম ভাবে লিপিড লেয়ারটা আছে, রাইট? এবং যেহেতু এটা আলটিমেটলি তিনটে লেয়ার তৈরি করে রয়েছে, তার কারণ এখানে লিপিডের দুটো লেয়ার যেহেতু একসাথেই রয়েছে, তাই এটাকে একটা সিঙ্গেল লেয়ার কনসিডার করা হলো। প্রোটিনের লেয়ার, লিপিডের লেয়ার, প্রোটিনের লেয়ার। তো তিনটে লেয়ার স্ট্রাকচারটাকে তারা নাম দিলেন ল্যামিলার মডেল। ল্যামিলা মানে লেয়ার, রাইট? ল্যামিলার মডেল। In the year of 1935 তারা প্রথম এই স্ট্রাকচারটা দিয়েছিলেন। তাহলে দেখ ইলেকট্রন মাইক্রোস্কোপের ডিসকভারির ইয়ার আমি তোদেরকে বলেছিলাম 1932, তার ঠিক 3 বছর বাদে এই ল্যামিলার মডেল কনসেপ্টটা কিন্তু আমরা পেয়েছিলাম, রাইট? কিন্তু এই মডেলের কনসেপ্টটা পাওয়ার পরেও এই কনসেপ্টটা আরো বেশি মডিফাইড হতে শুরু করলো এবং চলে আসলো 1959-এ সায়েন্টিস্ট রবার্টসন তিনি একটা মডেল দিলেন, that is also known as unit membrane model. Unit membrane model in the year of 1959. Clear? তো তিনি এখানে কি বললেন বলতো? তিনি বললেন যে এই যে লিপিড লেয়ার, সেই লিপিড লেয়ারটার যে থিকনেস আর প্রোটিন লেয়ারটার যদি থিকনেসকে আমরা ক্যালকুলেট করি অ্যাকর্ডিং টু দিস মডেল PLP, রাইট? প্রোটিন লেয়ারের থিকনেস 20 অ্যাংস্ট্রম, lipid layer thickness 35 angstrom and protein layer 20 angstrom. So all together 75 angstrom thickness একটা মেমব্রেন সেলের তৈরি হয়েছে, যেটা কিনা সেলের যে প্রোটোপ্লাজম তাকে প্রোটেক্ট করে রেখেছে, রাইট? ইজ ইট ক্লিয়ার? তাহলে এখানে তার স্টেটমেন্টটা আমি একটুখানি বলছি। He proposed that the thickness of cell membrane is 75 angstrom, in which lipid bilayer is 35 angstrom and the
protein layer is 20 angstrom thickness as a whole, 75 angstrom thick cell membrane. Full stop. He called the model unit membrane since all the biomembrane have similar pattern of lipid. All the biomembrane have similar pattern of protein and lipid organization. তাহলে কেন একে ইউনিট মেমব্রেন বলা হলো বুঝতে পারলি? all the living body, all the type of living cell shows the 75 angstrom thick cell membrane, আর তাই একে তিনি নাম দিলেন ইউনিট মেমব্রেন মডেল। ঠিক আছে, বাট এখানেই কিন্তু এই মডেলটাকে আরো মডিফাই করা হলো এরপরেও, এবং সেই জায়গা থেকে আমরা যে থার্ড কনসেপ্টটা পাচ্ছি সেটা হয়ে গেল সিঙ্গার অ্যান্ড নিকলসন মডেল। সিঙ্গার অ্যান্ড নিকলসন, সায়েন্টিস্ট সিঙ্গার অ্যান্ড নিকলসন তারা একটা মডেল দিলেন which is known as fluid mosaic model, the most accepted theory, fluid mosaic model in the year of 1972. তাহলে আমি এখানে ইয়ার গুলো বলছি, এই ইয়ার গুলো একটু যদি সম্ভব হয় মনে রাখার চেষ্টা করিস, রাইট? So according to this concept, দেখ আমাদের NCERT এর বইতেও এই মডেলটার স্ট্রাকচারটা দেওয়া রয়েছে। ফ্লুইড মোজাইক মডেল, পেজ নাম্বার 131, রাইট? সো এইখানে এই মডেলটাকে বলা হলো মোস্ট অ্যাকসেপ্টেবল মডেল, এবং এই ক্ষেত্রে ইউনিফর্ম ডিপোজিশন তো রয়েছে, এবং প্লাজমা মেমব্রেনকে এখানে কিন্তু সলিড মেমব্রেন বলা হয়নি, রাদার এখানে বলা হলো ইট ইজ কোয়াসি ফ্লুইড ইন নেচার। অ্যান্ড এখানে যে লিপিড প্রোটিনের যে স্ট্রাকচারটা তোদের এনসিইআরটি বই অনুযায়ী দেখ, লিপিড গুলো these are the লিপিডের এই যে গোল গোল পার্ট গুলো these are called head, and এই পার্ট গুলোকে বলা হচ্ছে টেল। তার মানে আমি বলতে পারি এটা যদি হেড হয় এটা টেল, তাই তো? তাহলে এইভাবে এই লিপিড গুলো রয়েছে, টেল গুলো পরস্পরের দিকে মুখ করে রয়েছে, আর তার বাইরের দিকে মানে এটা যদি আমার লিপিডের হেডটা হয় তার বাইরের দিকে এইভাবে রয়েছে প্রোটিন ইউনিটস গুলো, রাইট? এইবার এই জায়গা থেকে এই প্রোটিন গুলো যখন থাকছে সেই প্রোটিন গুলোকে তারা দুটো ভাগে ভাগ করলেন। The protein which are present on the outer side are known as peripheral or extrinsic protein, right? আর যে প্রোটিন গুলো লিপিড লেয়ারের ভেতরের দিক করে রয়েছে are known as intrinsic or integral protein, right? And এটা বাদ দিয়েও তিনি দেখেছিলেন আন্ডার ইলেকট্রন মাইক্রোস্কোপ যে তার মধ্যে বেশ কিছু গ্লাইকোপ্রোটিন, গ্লাইকোলিপিড স্ট্রাকচারও কিন্তু রয়েছে। See the NCERT diagram, page number 131 diagram, এইটা ভালো করে দেখ, এবং সেখানে তোরা দেখতেই পাচ্ছিস ফসফোলিপিড, গ্লাইকোপ্রোটিন, রাইট, integral proteins, cholesterols, all are there, right? And this plasma membrane is dynamic in nature due to transportability, quick repair, and ability to expand and contract. আর কেন একে মোজাইক বলছি? ফ্লুইড টার্মটা তো বুঝতে পারলাম, বাট মোজাইক কেন বলছি তার কারণ এই যে বিভিন্ন টাইপের প্রোটিন গুলো, ইন্ট্রিনসিক, এক্সট্রিনসিক, channel protein, carrier protein, all are there in a particular mosaic form at a নির্দিষ্ট
ধারা অনুযায়ী এই প্রোটিন স্ট্রাকচার গুলো সেখানে রয়েছে, আর তাই একে আমরা বললাম মোজাইক, রাইট।